হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আমরা ক্রিস গার্ডেনার নামে এমন একজন মানুষের গল্প দেখব যে নিজের টাকা পয়সা, বিষয় সম্পত্তি সবকিছু হারিয়ে পুরোপুরি পথে চলে এসেছিল। এমনকি তার এই খারাপ সময়ে তার অনেক কাছের মানুষও তাকে ছেড়ে চলে গেছিল। কিন্তু নিজের কঠোর পরিশ্রম আর ইচ্ছাশক্তির ফলে শূন্য পকেটে রাস্তায় পড়ে থাকা এই মানুষটাই একদিন কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে যায়। আর ক্রিস গার্ডেনারের জীবনের সত্যি ঘটনা থেকে তৈরি আমাদের আজকের এই সিনেমার নাম দ্য পারসিউট অফ হ্যাপিনেস। ২০০৬ সালে মুক্তি পাওয়া এই সিনেমার আইএমডিবি রেটিং ৮, যেটা তৈরি করতে খরচ হয়েছিল $৫,৫০,০০,০০০ আর টোটাল বক্স অফিস কালেকশন হল $৩০,৭১,০০,০০০। তো গল্পটা শুরু হয় ১৯৮১ সালের আমেরিকার স্যান ফ্রান্সিসকো শহর থেকে, যেখানে এই গল্পের প্রধান চরিত্র ক্রিস গার্ডেনারকে দেখানো হয়। ও নিজের স্ত্রী লিন্ডা আর ছেলে ক্রিস্টোফারের সঙ্গে একটা ভাড়া বাড়িতে থাকত। ওদের তিনজনের এই ছোট্ট পরিবারটা বেশ ভালোই ছিল, কিন্তু এখানে সমস্যা ছিল ক্রিসকে নিয়ে। ও পেশায় একজন সেলসম্যান ছিল, আর ও শহরের বিভিন্ন ডাক্তারদের সঙ্গে দেখা করে এক ধরনের পোর্টেবল বোন ডেন্সিটি মেশিন বিক্রি করার চেষ্টা করত। যখন প্রথম এই মেশিনটা তৈরি হয়, ক্রিস মনে করেছিল চিকিৎসা জগতে এই মেশিনটা হয়তো খুবই জনপ্রিয় হয়ে উঠবে আর এর চাহিদা হয়তো অনেক বেড়ে যাবে। সেজন্য ও নিজের জীবনে জমানো সমস্ত টাকা দিয়ে ওই কোম্পানির থেকে অনেকগুলো স্ক্যানার মেশিন কিনে নেয় আর ঠিক করে সেগুলোকে ওই শহরের সমস্ত হসপিটাল, নার্সিং হোম আর ডাক্তারদের কাছে বেশি দামে বিক্রি করবে। কিন্তু ক্রিসের এই মেশিনের দাম অনেক বেশি ছিল, যে কারণে কেউই এগুলোকে কিনতে চাইছিল না। ক্রিসকে নিয়ে বাড়ি ভাড়া আর সংসার খরচ চালানোর জন্য প্রত্যেক মাসে কম করে হলে ২টো করে মেশিন বিক্রি করার কথা ছিল, কিন্তু বিগত বেশ অনেক দিন ধরে ও একটা মেশিনও বিক্রি করে উঠতে পারেনি, যে কারণে অনেক দিন ধরেই ওরা বেশ অভাবের মধ্যে ছিল। আর এখন এই সংসার খরচ চালানোর জন্য ক্রিসের স্ত্রী লিন্ডাকে নিজের অফিসের ডবল শিফটে অর্থাৎ দ্বিগুণ সময় কাজ করতে হতো, আর যে কারণে ও ক্রিসের ওপরে একটু বেশি রেগে থাকত। যদিও ক্রিস ওই মেশিনগুলোকে বিক্রি করার অনেক চেষ্টা করত, ও প্রত্যেকদিন বিভিন্ন জায়গায় ঘুরে অনেক ডাক্তারদের সঙ্গে দেখা করত, কিন্তু কোনো কিছুতে কোনো লাভ হতো না। এবার একদিন রাস্তা দিয়ে কাজে যাওয়ার সময় ক্রিস খেয়াল করে রাস্তার ধারে একটা বিশাল বড় অফিসের সামনে একটা লোক খুবই দামি গাড়ি থেকে নিচে নামছে। আর ক্রিস ওই লোকটার দামি গাড়ি দেখে খুবই প্রভাবিত হয়, আর ও ওনাকে বলে, আমি আপনাকে দুটো প্রশ্ন করতে চাই, আপনি কি করেন আর কিভাবে করেন? ওই লোকটা বলে, আমি একজন স্টক ব্রোকার। আর তারপর সামনের একটা বড় অফিসের দিকে আমল দেখিয়ে বলে, আমি এই শেয়ার মার্কেটেই কাজ করি। তখন ক্রিস বলে, তাহলে এই কাজটার জন্য নিশ্চয়ই অনেক পড়াশোনা করতে হয়েছে। ওই লোকটা বলে, না, একদমই না, তোমাকে প্রত্যেক দিন বেশি বেশি লোকের কাছে ফোন করতে হবে আর তাদের সাথে ভালোভাবে কথা বলে তাদেরকে নিজের কোম্পানির কাস্টমার করে তুলতে হবে, যাতে তারা নিজেদের স্টক দেখাশোনা করার দায়িত্ব তোমার কোম্পানিকে দেয়। এবার ক্রিস খেয়াল করে ওই লোকটার অফিস থেকে যে কজন বাইরে বেরোচ্ছিল তারা প্রত্যেকেই প্রচণ্ড হাসি খুশি ছিল, আর দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল তাদের প্রত্যেকের আর্থিক অবস্থাও যথেষ্ট ভালোই ছিল। আর ওখানে সবাইকে ওই অবস্থায় দেখার পর ক্রিসও মনে মনে ওদের মতন হতে চায়। সেজন্য সেদিন রাতে বাড়ি ফেরার পর ও ঠিক করে নেয় ও একজন স্টক ব্রোকার হবে। কিন্তু ক্রিসের এই ব্যাপারটা নিন্দা একদমই পছন্দ করছিল না। ও বলে, স্টক ব্রোকার হওয়ার জায়গায় তোমার এই মেশিনগুলো বিক্রি করার জন্য বেশি চেষ্টা করা উচিত, কারণ আমাদের ২ মাসের বাড়ি ভাড়া বাকি আছে আর কিছুদিন পরেই সেটা ৩ মাস হয়ে যাবে। আর আমাদের সংসার চালানোর জন্য বিগত ৪ মাস ধরে আমি নিজের অফিসের ডবল শিফটে কাজ করছি, আর এই জিনিসটা আমি আর সহ্য করতে পারছি না। তখন ক্রিস বলে, আমি নিজের মেশিন বিক্রি করা আর স্টক ব্রোকারের ট্রেনিং নেওয়া দুটো কাজই একসঙ্গে করব। কিন্তু এটা শোনার পরেও লিন্ডা খুব একটা খুশি ছিল না, কিন্তু ক্রিস মনে মনে ঠিক করেছিল ও ভবিষ্যতে এই কাজটাই করতে চায়। এখন সমস্যা হলো, ও চাইলেই স্টক ব্রোকার হতে পারবে না। এই কাজের জন্য ওকে ৬ মাসের একটা ট্রেনিং নিতে হবে, যে ট্রেনিংয়ের জন্য প্রতি ৬ মাসে শুধুমাত্র ২০ জন মানুষকে বেছে নেওয়া হয়, আর ৬ মাস পর ওই ২০ জনের মধ্যে থেকে শুধুমাত্র একজনকেই ওই কোম্পানিতে চাকরি দেওয়া হয়। এবার কিছুদিন পর ক্রিস এই ট্রেনিংয়ের জন্য একটা ফর্ম ফিল আপ করে ওই অফিসে জমা দিয়ে দেয়, আর সেই একই সাথে ও নিজের স্ক্যানার বিক্রির কাজটাকেও করে যেতে থাকে। আর এরকমই একদিন কাজে যাওয়ার সময় ক্রিস খেয়াল করে ওর গাড়িটাকে পুলিশ ও চোখের সামনেই তুলে নিয়ে যাচ্ছে, কারণ রাস্তার ধারে পার্কিং স্পটে গাড়ি রাখার জন্য সরকারকে সামান্য কিছু টাকা দিতে হয়। কিন্তু ক্রিসের প্রচণ্ড আর্থিক সমস্যার কারণে ও এই সামান্য টাকাটাও দিয়ে উঠতে পারেনি। এবার কিছুদিন পর ক্রিস জানতে পারে স্টক ব্রোকারের ট্রেনিংয়ের জন্য ও যে কোম্পানিটা ফর্ম ফিল আপ করেছিল সেখানে জে টুইসেল নামের একটা লোক আছে। আর ক্রিস ওই লোকটার সঙ্গে ভালো মতন বন্ধুত্ব করতে শুরু করে, যাতে ট্রেনিংয়ের জন্য ওই ২০টা লোকের মধ্যে ক্রিসকেও বেছে নেওয়া হয়। এবার ক্রিস একদিন নিজের কাজে যাওয়ার সময় মিস্টার টুইসেলের অফিসের সামনে ওনার সঙ্গে কথা বলতে এসেছিল, কিন্তু দেখা যায় মিস্টার টুইসেল তখন নিজের অফিস থেকে বেরিয়ে একটা ট্যাক্সিতে উঠছিলেন। আর উনি ক্রিসকে বলেন, আমি এখন তোমার সাথে কথা বলতে পারবো না, আমাকে একটা দরকারি কাজের জন্য এক্ষুনি নোরা ভ্যালি যেতে হবে। তখন ক্রিস বলে, আমিও তো একটা দরকারে ওই দিকেই যাব, তাহলে আপনি চাইলে আমরা দুজন একই ট্যাক্সিতে ওই দিকে যেতে পারি। আর এরপর ওরা দুজন ওই একই ট্যাক্সিতে উঠে ওখান থেকে বেরিয়ে পড়ে।
কিন্তু ক্রিস এখানে পুরোপুরি মিথ্যে কথা বলেছিল। নোরা ভ্যালিতে ওর কোনো কাজ ছিল না। ও শুধুমাত্র মিস্টার টুইসেলের সঙ্গে কথা বলার জন্যই এই ট্যাক্সিতে উঠেছিল। আর ওদের গন্তব্যে পৌঁছানোর আগে মিস্টার টুইসেলের সঙ্গে ক্রিসের একটা ভালো বন্ধুত্ব হয়ে যায়। কিন্তু এখন সমস্যা হলো, নিজের ট্যাক্সি ভাড়া দেওয়ার জন্য ক্রিসের কাছে একটুও টাকা ছিল না। সেজন্য মিস্টার টুইসেলকে নামিয়ে একটু দূরে আসার পর ক্রিস ওই ট্যাক্সি থেকে নেমে নিজের মেশিনটা হাতে নিয়ে ওখান থেকে পালাতে শুরু করে। আর এটা দেখে ওই ট্যাক্সি ড্রাইভারটা ওকে ধরার জন্য ওর পিছনে তাড়া করতে শুরু করে। কিন্তু ক্রিস কোনো রকমে ওখান থেকে পালিয়ে পাশের একটা স্টেশনে এসে ট্রেনে উঠে পড়ে। ওখানে ক্রিস কোনো রকমে ওই ট্রেনের ভেতরে উঠে গেলেও ও নিজের মেশিনটাকে ওই ট্রেনের মধ্যে ঢোকানোর আগেই ওই ট্রেনের অটোমেটিক দরজাগুলো বন্ধ হয়ে যায়। ট্রেনের ভেতর থেকে ক্রিস ওই মেশিনটাকে নিজের সর্বশক্তি দিয়ে ধরে রাখার চেষ্টা করছিল, কিন্তু ট্রেনটা চলতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই ওই মেশিনটা ওর হাত থেকে ছাড়িয়ে ওই স্টেশনেই পড়ে যায়। আর এখন এই একটা মেশিন হারিয়ে যাওয়া মানে ক্রিস নিজের 1 মাসের সংসার খরচের টাকা হারিয়ে ফেলল, যে কারণে ও মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছিল। এবার এই অবস্থায় হতাশ হয়ে বাড়ি ফেরার পর ও দেখতে পায় ওর স্ত্রী লিন্ডা ওর ছেলেকে আর ওর ঘরের বেশিরভাগ জিনিসপত্র নিয়ে ওকে ছেড়ে চলে গেছিল, কারণ বিগত বেশ কিছুদিন ধরে ক্রিস কোনো টাকা উপার্জন করতে পারছিল না। আর যে কারণে লিন্ডার উপরে একটু বেশি চাপ পড়ে যাচ্ছিল। এবার ঘরে এসে নিজের ছেলে আর স্ত্রীকে দেখতে না পাওয়ার পর এক মুহূর্তেই ক্রিস যেন নিজের জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলে। প্রচণ্ড হতাশার মধ্যে ও বিশ্বাস করতে পারছিল না ও নিজের জীবনের সবচেয়ে প্রিয় দুজন মানুষকে হারিয়ে ফেলেছে। কিন্তু এই খারাপ সময়ের মধ্যেও ওর কাছে একটা ভালো খবর আসে। মিস্টার টুইসেল ওকে ফোন করে জানায় আর 2 দিন পর স্টক ব্রোকারের ট্রেনিংয়ের জন্য ক্রিসকে ওনার অফিসে একটা ইন্টারভিউ দিতে যেতে হবে। আর পরের দিন ক্রিস লিন্ডার অফিসে গিয়ে ওকে বলে, তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও তুমি যেতেই পারো, কিন্তু ক্রিস্টোফার আমার সঙ্গেই থাকবে। তুমি কখনোই ওকে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করবে না। আর তারপর ও ক্রিস্টোফারের স্কুলে এসে ওকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে যায়। কিন্তু বাড়ি ফেরার পর ওর বাড়ির মালিক ওকে বলতে শুরু করে, বিগত 3 মাস ধরে তুমি আমাকে বাড়ি ভাড়া দাওনি, তাই এখনই তোমাকে এই ঘরটা খালি করে দিতে হবে, কারণ আমি এই ঘরটাকে রং করে সেটাকে আবার নতুন করে ভাড়া দেব। তখন ক্রিস বলে, আপনি আমাকে আরও 1 সপ্তাহ সময় দিন, তার বিনিময়ে আমি আপনার পুরো ঘরটা নিজেই রং করে দেব, আর 1 সপ্তাহের মধ্যেই আমি আপনার সমস্ত টাকা শোধ করে দেব। এবার পরের দিন সকালে ক্রিস নিজের ছেলেকে স্কুলে পাঠানোর পর ওই ঘরটা রং করতে শুরু করে, কিন্তু কিছুক্ষণের মধ্যেই ওর বাড়িতে পুলিশ চলে আসে আর ওকে জানায় যেহেতু বিগত বেশ কিছুদিন ধরে ও নিজের গাড়ি পার্কিংয়ের টাকা শোধ করতে পারেনি, সেজন্য সেই অপরাধে এখন ওকে গ্রেফতার করা হবে। আর এরপর জামা কাপড় আর গায়ে রং লাগা অবস্থায় পুলিশ ওকে ওর বাড়ি থেকে তুলে নিয়ে যায়। আর ওকে জানানো হয় যে আজ রাতটা ওকে থানাতেই কাটাতে হবে। যেটা শুনে ক্রিস খুবই চিন্তায় পড়ে যায়, কারণ এই মুহূর্তে ওর ছেলে ক্রিস্টোফারকে দেখাশোনা করার জন্য ও ছাড়া আর কেউই ছিল না। আর তাছাড়া কাল সকালেই ওকে স্টক ব্রোকারের ট্রেনিংয়ের জন্য যে টুইসেলের অফিসে ইন্টারভিউ দিতে যেতে হবে। সেজন্য ও তাড়াতাড়ি করে নিজের স্ত্রী লিন্ডাকে ফোন করে বলে শুধুমাত্র আজ রাতটা ও যেন ক্রিস্টোফারের খেয়াল রাখে। কিন্তু ও লিন্ডাকে এটা জানায় না যে এখন ও কোন জায়গায় কোন অবস্থায় আছে। এবার পরের দিন সকাল 9:45টায় ক্রিসকে ওই থানা থেকে ছাড়া হয়। আর ঠিক 45 মিনিট পর অর্থাৎ 10:30টার সময় স্টক ব্রোকারের ট্রেনিংয়ের জন্য ক্রিসের ইন্টারভিউ দিতে যাওয়ার কথা ছিল। সেজন্য ও থানা থেকে বেরিয়ে সরাসরি ওই অফিসেই পৌঁছে যায়। কিন্তু এখন সমস্যা হলো ক্রিসের সারা গায়ে রং লেগেছিল, আর ও একটা জিন্সের প্যান্ট আর গেঞ্জি পরেছিল, কারণ আগের দিন পুলিশ ওকে ওর বাড়ির থেকে ওই অবস্থায় তুলে এনেছিল। আর একটা ইন্টারভিউ দেওয়ার জন্য একটা অফিসে যে পোশাক পরে আসা উচিত, থানা থেকে বেরিয়ে সময়ের অভাবে ক্রিস সেটা পরে আসতে পারেনি, যেজন্য এই বিষয়টা নিয়ে ও খুবই চিন্তায় ছিল। কিন্তু ইন্টারভিউ রুমে ঢোকার আগে ও নিজের মধ্যে বেশ কিছুটা আত্মবিশ্বাস জোগাড় করে নেয় আর ভেতরে ঢুকে নিজে থেকে সবার সঙ্গে কথা বলতে শুরু করে আর সবাইকে নিজের নাম আর পরিচয় জানিয়ে বলে, অনেকক্ষণ ধরে বাইরে বসে আমি এমন একটা গল্প ভাবার চেষ্টা করছিলাম যাতে আমি আপনাদেরকে এটা বোঝাতে পারি যে এখন আমি এই জায়গায় এই রকম পোশাক পরে কেন এসেছি, কিন্তু আমার মাথায় তেমন কোনো গল্প আসেনি। আর আসল সত্যি কথা হলো, আমার পার্কিং টিকিটের টাকা দিতে না পারার জন্য কালকে পুলিশ আমাকে আমার বাড়ি থেকে তুলে নিয়ে গেছিল। আর কাল সারা রাত থানায় কাটানোর পর আজ সকালে সরাসরি আমি ওই থানার থেকে এখানে আসছি। আর ক্রিসের এই কথা শুনে ওখানে বসে থাকা প্রত্যেকেই হাসতে শুরু করে, কারণ ওর এই সত্যি কথাটা সবারই খুব পছন্দ হয়। আর এই ইন্টারভিউটা শেষ হওয়ার পর ক্রিসকে ওই ট্রেনিংয়ের জন্য বেছে নেওয়া হয়। আর ওকে জানানো হয় 6 মাসের এই ট্রেনিং চলাকালীন ওকে কোনো রকম টাকা দেওয়া হবে না। সেজন্য ক্রিস বুঝে উঠতে পারছিল না এখন ওর কী করা উচিত, কারণ লিন্ডা ওকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে সমস্ত খরচ খরচার দায়িত্ব ওর উপরেই চলে এসছে। আর এখন ক্রিস কোনো রকম টাকা উপার্জন না করতে পারলে ও নিজের আর ক্রিস্টোফারের দুজনেরই দেখাশোনা করতে পারবে না। এবার ওই অফিস থেকে বাড়ি ফেরার সময় ক্রিস ভাবতে শুরু করে এখন ওর কাছে 6টা বোন ডেন্সিটি মেশিন আছে, আর এই 6 মাসের মধ্যে ও যদি ওই 6টা মেশিনকে বিক্রি করতে পারে তাহলে হয়তো ওটা দিয়ে কোনো রকমে ওদের 6 মাসের সংসার খরচ চালানো যাবে। এবার দেখা যায় সেই রাতে লিন্ডা ক্রিস্টোফারকে আবার ওর কাছে ফিরিয়ে দিতে এসছে,
আর ওখানে লিন্ডা জানায় যে এখন ও এই শহর ছেড়ে পুরোপুরি নিউ ইয়র্ক শহরে চলে যাচ্ছে আর ওখানে ও নতুন করে আবার নিজের জীবন শুরু করবে। কিন্তু এই কথাটা শুনে ক্রিস খুবই হতাশ হয়ে যায়, কারণ ও বুঝে উঠতে পারেনি লিন্ডা ওকে পুরোপুরি ছেড়ে দেবে। এবার এই ঘটনার কিছুদিন পর ক্রিসকে নিজের ঘরটা ছেড়ে দিতে হয়, কারণ এক সপ্তাহ পরেও ও নিজের বাড়ির মালিককে তার ভাড়ার টাকাটা দিয়ে উঠতে পারেনি। এবার ও ক্রিস্টোফারকে নিয়ে শহরের বাইরে সস্তার একটা ঘরে এসে থাকতে শুরু করে। এই খারাপ অবস্থার মধ্যেও ক্রিস সবসময় নিজের ছেলেকে হাসি খুশি আর ভালো রাখার চেষ্টা করত, আর কাজের পরে নিজের বেশিরভাগ সময়টা নিজের ছেলের সাথেই কাটাতো। আর মাঝে মাঝে নিজের ওই মেশিনগুলো বিক্রি করার জন্য ও ক্রিস্টোফারকে নিজের সঙ্গে নিয়ে যেত। আর এখন আস্তে আস্তে একটা একটা করে ওর মেশিনগুলো বিক্রিও হতে শুরু করে, যে জন্য ক্রিস এখন অনেক খুশি ছিল, কারণ সংসার খরচ চালানোর জন্য ওর কাছে এখন টাকা ছিল। আর সেই একই সাথে স্টক ব্রোকার হওয়ার জন্য ক্রিসের ওই ট্রেনিংটাও শুরু হয়ে যায়, যেখানে ক্রিসের সাথে আরও ১৯ জন স্টুডেন্ট ছিল। আর ৬ মাস পর এদের মধ্যে থেকে শুধুমাত্র একজনকেই ওখানে কাজের জন্য বেছে নেওয়া হবে। আর এখন এভাবেই ক্রিসের দিন কাটছিল। সকালবেলায় ও ক্রিস্টোফারকে স্কুলে দিয়ে নিয়ে ট্রেনিংয়ের জন্য চলে আসতো, আর সারাদিন ধরে নিয়ে ট্রেনিং কমপ্লিট করার পর ও ক্রিস্টোফারের সাথে নিজের সময় কাটাতো। আর মাঝে মাঝে ওকে নিয়ে নিজের মেশিনগুলো বিক্রি করার জন্য যেত। আসলে নিয়ে ট্রেনিং চলাকালীন ক্রিস খুবই কষ্ট করত। আর ওখানে ক্রিসের সাথে ট্রেনিংয়ে থাকা প্রত্যেককেই অনেকগুলো আলাদা আলাদা কোম্পানির নাম্বার দেওয়া হয়েছিল, আর এদের কাজ ছিল ওই নাম্বারগুলোতে ফোন করে তাদের মধ্যে থেকে বেশ কিছু কোম্পানির স্টক দেখাশোনা করার দায়িত্ব নিজের কোম্পানিতে নিয়ে আসা। আর এইভাবে ৬ মাস পর যে যত বেশি টাকার কাস্টমার নিয়ে কোম্পানিতে নিয়ে আসতে পারবে তার চাকরি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর এই ট্রেনিং চলাকালীন প্রত্যেককে ৯ ঘন্টা কাজ করতে হতো, কিন্তু ক্রিসকে এই ৯ ঘন্টার কাজ ৬ ঘন্টার মধ্যে সম্পূর্ণ করতে হতো, কারণ ক্রিস্টোফারের স্কুল ছুটি হওয়ার পর তাকে দেখাশোনা করার দায়িত্ব এখন ক্রিসের ওপরেই ছিল। আর সেজন্যই সময় বাঁচানোর জন্য অফিস চলাকালীন ক্রিস কখনো জল খেত না, যাতে ওকে বাথরুমে গিয়ে অতিরিক্ত সময় নষ্ট না করতে হয়। আর এইভাবে আস্তে আস্তে ৪ মাসের মধ্যে ক্রিস নিজের কাছে থাকা সমস্ত মেশিনগুলো বিক্রি করে ফেলে। সেজন্য ক্রিসের মাথার থেকে এখন একটা চিন্তা কমে গেছিল, আর এখন ওদের সংসার খরচ চালানোর জন্য ওদের কাছে যথেষ্ট পরিমাণ টাকা ছিল।